গালিভারের ভ্রমণ কথা, জোনাথন সুইফট, তুহিন কুমার মুখোপাধ্যায় অনুদিত। পাঠ করছি প্রথম পর্ব, লিলিপুট রাজ্যে গালিভার, ষষ্ঠ পরিচ্ছেদ। লিলিপুট রাজ্যের অধিবাসীদের কথা, তাদের বিদ্যাবুদ্ধি, আইন ও প্রথা, শিশুদের শিক্ষাদান পদ্ধতি, ওই দেশে লেখকের জীবনযাত্রা, লেখক কর্তৃক জনৈক উচ্চবংশীয়া মহিলার সম্মান রক্ষা। যদিও এই সাম্রাজ্যের বিশদ বর্ণনা দিয়ে একটা পৃথক লেখার ইচ্ছা আমার আছে, তবুও আপাতত কিছু সাধারণ ধারণা দিয়ে উৎসাহী পাঠকের কৌতূহল নিবৃত্ত করতে চাই। এদেশের অধিবাসীদের গড় উচ্চতা 6 ইঞ্চিরও কম। গাছপালা, পশু পাখির আকৃতিও আনুপাতিক হারে ওই প্রকার। বড় বড় ঘোড়া আর ষাঁড়গুলোর উচ্চতা 4 থেকে 5 ইঞ্চি। ভেড়াগুলোর উচ্চতা কম বেশি 1.5 ইঞ্চি। হাঁসগুলোর আকার আমাদের চড়ুই পাখির মতো। এভাবে ছোট প্রাণীগুলো ক্রমশই ছোট হয়েছে। কীটপতঙ্গগুলো তো আমার চোখে প্রায় ধরাই পড়ে না, কিন্তু প্রকৃতি দেবী লিলিপুটবাসীদের চোখ সব ধরনের জিনিস দেখার উপযোগী করেই তৈরি করেছেন। দৃষ্টিশক্তি ওদের তীক্ষ্ণই বলতে হয়, তবে বেশি দূরের জিনিস ওরা দেখতে পায় না। একদিন এক বাবুর্চিকে মাছির চেয়েও ছোট একটা লার্ক পাখিকে ছেড়ে টুকরো করতে দেখে আমি যার পর নাই আনন্দিত হয়েছিলাম। একজন তরুণীকে একটা অদৃশ্য ছুঁচে অদৃশ্য রেশমি সুতো লাগিয়ে সেলাই করতে দেখেও পুলকিত হই। ওদের দেশের দীর্ঘতম গাছগুলো 7 ফুট লম্বা। ওই রকম কয়েকটা গাছ রাজোদ্যানে আমি দেখেছি। আমি অবশ্য মুঠি বন্ধ করা হাত তুললেই কোনো মতে ওগুলোর মাথার নাগাল পেয়ে যাই। শাকসবজির মাপও একই অনুপাতের, কিন্তু সেগুলো ঠিক কেমন তা কল্পনার ভার পাঠকের উপরেই ছেড়ে দিলাম। এই মুহূর্তে ওদের শিক্ষা দীক্ষা সম্পর্কে আমি অল্প কিছু বলবো। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যুগ যুগ সাধনার দ্বারা ওরা যথেষ্ট এগিয়েছে, কিন্তু ওদের লেখার পদ্ধতিটা বড়ই আজব। ইউরোপীয়দের মতো বাম থেকে ডানে অথবা আরব দেশের লোকদের মতো ডান থেকে বামে লেখে না। চীন দেশের লোকেরা কাগজের উপর থেকে নিচের দিকে লিখে, আর অপর দিকে ক্যাসকেজিয়ানরা নিচের দিক থেকে উপরের দিকে লিখে থাকে, কিন্তু লিলিপুটীয়রা সেভাবেও লেখে না। ওদের লেখা কাগজের এক কোণে থেকে অন্য কোণা পর্যন্ত বিস্তৃত থাকে। এভাবে অবশ্য কিছু কিছু ইংরেজ মহিলা লিখে থাকেন। লিলিপুটবাসীরা মৃতদেহের মাথা নিচের দিকে রেখে কবর দেয়, কারণ ওরা বিশ্বাস করে যে 11,000 চন্দ্রমাস পরে পৃথিবীকে ওরা সমতল বলে মনে করে, দুনিয়াটা পুরোপুরি উল্টে যাবে। সেদিন মৃতরা সবাই পুনরুজ্জীবিত হবে এবং স্বাভাবিকভাবে পায়ে ভর দিয়ে দাঁড়াবে। ওদের মধ্যে যারা সুশিক্ষিত তারা স্বীকার করে যে এ ধরনের চিন্তাধারা পুরোপুরি উদ্ভট। তা সত্ত্বেও সাধারণ মানুষের মাঝে এ ধর্মীয় প্রথা এখনও চালু আছে। এই সাম্রাজ্যে কিছু বিচিত্র আইন কানুন ও রীতিনীতি আছে। যদি সেগুলো আমার প্রিয় মাতৃভূমির আইন আর প্রথার সম্পূর্ণ বিপরীতধর্মী না হতো, তাহলে আমি হয়তো সেগুলোর সপক্ষে অল্প কিছু কথা বলতে প্ররোচিত হতাম। সেগুলো ভালোভাবে কার্যকর হোক এমনটিই আমি চেয়েছি। প্রথম আইনটি হলো গুপ্তচর সম্বন্ধে। রাষ্ট্রদ্রোহিতামূলক যে কোনো অপরাধে কঠোর শাস্তি দেওয়া হয়, কিন্তু অভিযুক্ত ব্যক্তি যদি কেবল আদালতে উপস্থিত হয়ে তার নির্দোষিতা প্রমাণ করতে পারে, তাহলে অভিযোগকারীকে সাথে সাথে নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। উপরন্তু মামলা বাবদ নির্দোষী ব্যক্তিটির যা খরচ হয়েছে, বন্দিদশায় তার যা কষ্ট হয়েছে, তার যা সময় নষ্ট হয়েছে এবং যে বিপদের মুখোমুখি তাকে হতে হয়েছে, এসব কিছুর জন্য তাকে বাদীর স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে চতুর্মাত্রিক ক্ষতিপূরণ দেওয়া হয়। যদি বাদীর পর্যাপ্ত সম্পত্তি না থাকে, তাহলে ক্ষতিপূরণের অবশিষ্ট টাকা রাজকোষ থেকে দেওয়া হয়। সম্রাট নিজেও আসামিকে কিছু অনুগ্রহ করেন এবং আসামির নির্দোষিতার কথা শহরময় প্রচার করে দেওয়া হয়।
চুরির তুলনায় প্রতারণাকে ওরা অনেক বড় অপরাধ বলে মনে করে। তাই এ অপরাধে প্রায়ই মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। ওরা দাবি করে কিছুটা বুদ্ধি বিবেচনা থাকলে এবং সতর্ক ও চক্ষুষ্মান হলে মানুষ চোরের হাত থেকে জানমাল রক্ষা করতে পারে, কিন্তু সূক্ষ্মতর চাতুরীর বিরুদ্ধে সততা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এবং যেহেতু লেনদেন, কেনা বেচা, ঋণ গ্রহণ ও দান ইত্যাদি হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সেক্ষেত্রে যদি প্রতারণা চলে এবং প্রতারককে শাস্তি দেবার বিধান না থাকে, তাহলে সৎ ব্যবসায়ীরা ডুবতে বসবে আর জোচ্চোররা সুযোগ সুবিধা ভোগ করবে। মনে পড়ে একবার রাজার কাছে এক অপরাধীর ব্যাপারে একটু ওকালতি করেছিলাম। সে তার মনিবের একটা বড় অঙ্কের টাকা নিয়ে চম্পট দিয়েছিল। তার দণ্ড লাঘবের জন্য আমি মহারাজকে বলি, এ আর এমন কি অপরাধ, এ তো কেবল বিশ্বাসভঙ্গের অপরাধ। এহেন চরম অপরাধের পক্ষে ওকালতি করা মহারাজ মোটেই সুনজরে দেখতে পারেননি। তিনি যা উত্তর দিয়েছিলেন তাতে আমি যথেষ্ট লজ্জা পেয়েছিলাম। সেই গতানুগতিক কথা এক এক দেশে এক এক নিয়ম ছাড়া প্রত্যুত্তরে আর বিশেষ কিছু বলতে পারিনি। আমরা অহরহই বলে থাকি পুরস্কার এবং শাস্তি এই দুই কবজার উপর ভিত্তি করেই সরকারের শাসনযন্ত্র আবর্তিত হয়, তবে একমাত্র লিলিপুট ছাড়া আর কোথাও এ নীতির বাস্তব প্রয়োগ ঘটতে দেখিনি। যদি কেউ সন্তোষজনকভাবে প্রমাণ করতে পারে যে সে একাদিক্রমে ৭৩ চন্দ্রমাস দেশের যাবতীয় আইনকানুন যথাযথভাবে মেনে চলেছে, তবে সে কিছু সুযোগ সুবিধা ভোগের এখতিয়ার লাভ করে। ওই ব্যক্তির গুণাগুণ এবং জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে এসব সুবিধা প্রদান করা হয়। এই উদ্দেশ্যে গঠিত একটা বিশেষ তহবিল থেকে তাকে কিছু আর্থিক সহায়তাও করা হয়। উপরন্তু সে স্নিলপল বা লিগেল নামক খেতাব লাভ করে। এই খেতাব সে তার নামের সাথে ব্যবহার করতে পারে, তবে তার বংশধররা সেটা ব্যবহার করতে পারে না। আমি যখন লিলিপুটবাসীদের বলি যে আমাদের আইনে কেবল শাস্তির বিধান আছে, পুরস্কার প্রদানের প্রথা চালু নেই, ওরা এ ব্যবস্থাকে আমাদের রাষ্ট্রনীতির একটা বড় ত্রুটি বলেই অভিহিত করে। ওদের আদালত ও বিচারালয়সমূহে ন্যায়ের যে প্রতিকৃতি রয়েছে তাতে ৬টি চোখ আছে, দুটো সামনে, দুটো পশ্চাৎভাগে আর উভয় পাশে একটা করে। এর অর্থ হলো যে ন্যায়ের দৃষ্টি সব দিকেই থাকা উচিত। মূর্তির বাম হাতে থাকে কোষবদ্ধ তরবারি এবং ডান হাতে থাকে এক থলে স্বর্ণমুদ্রা। থলের মুখ খোলাই থাকে। এই বেশভূষার দ্বারা এটুকুই পরিষ্কার হয়ে উঠেছে, ন্যায়দেবী শাস্তি দেবার চেয়ে পুরস্কার দিতেই বেশি আগ্রহী। বিভিন্ন প্রকার পদের জন্য যখন লোক নেওয়া হয় তখন ওরা কাজের সামর্থ্যের চেয়ে নৈতিক গুণাবলীর প্রাধান্য দেয়। ওরা বলে মানবজাতির জন্য সরকারের প্রয়োজন আছে এবং মানুষের সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়েই সব রকমের কাজ চালানো যায়। বিধাতা কখনো রাজ্য শাসন ব্যবস্থা এমন রহস্যজনক বা দুর্জেয় করে তুলতে চান না যে কেবল গুটিকয় অসাধারণ প্রতিভাবান লোকের পক্ষেই বোধগম্য হয়। ওই ধরনের প্রতিভা প্রতি যুগে ৩ জনও জন্মায় কিনা সন্দেহ। ওরা বিশ্বাস করে যে সততা, ন্যায়পরায়ণতা, সংযম এবং এ জাতীয় অন্যান্য গুণ প্রতিটা মানুষেরই থাকতে পারে। যদি অভিজ্ঞতার আলোকে এবং সদিচ্ছা নিয়ে ওই মহৎ গুণগুলো কাজে লাগানো যায়, তাহলে একমাত্র যে সকল কাজের জন্য কোনো বিশেষ শিক্ষা প্রয়োজন সেগুলো বাদ দিলে যে কোনো ব্যক্তি দেশের সেবা যোগ্যভাবে করতে পারে। কিন্তু এরা এও বলে যে নৈতিকতার অভাব কখনোই উঁচু দরের মানসিক গুণাবলী দ্বারা পূরণ হয় না। কাজেই নীতিহীন লোকের হাতে কাজের ভার দেওয়া বিপজ্জনক। সৎ চরিত্র লোকের অজ্ঞতার ফলে কৃত ভুলে জনস্বার্থের যত না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় সেই লোকের দ্বারা যে স্বভাবগতভাবেই দুর্নীতিপরায়ণ এবং যে দুর্নীতি করে তা
চাপা দিতে এবং দুর্নীতির ক্ষেত্র আরও প্রসারিত করতে পারে। অনুরূপভাবে লিলিপুটীয়রা মনে করে যে স্বর্গীয় বিধানে অবিশ্বাসী লোক যে কোনো প্রকার সরকারি পদ লাভের অনুপযুক্ত, যেহেতু রাজারা নিজেদেরকে বিধাতার প্রতিনিধি হিসেবে বর্ণনা করে থাকেন। অতএব যেসব ব্যক্তি রাজা স্বয়ং যার অধীনে কাজ করেন তাকে অস্বীকার করে, তাদেরকে রাজকার্যে নিয়োজিত করার কোনো মানেই হয় না। যেসব আইনের কথা বললাম এবং আরও যেগুলোর বর্ণনা দেব, সবগুলোর ক্ষেত্রেই আমার বক্তব্য থাকবে আইনগুলো যে উদ্দেশ্যে এবং যেভাবে প্রণীত হয়েছিল তাকে কেন্দ্র করে। মানবজাতির অধঃপতনের সাথে সাথে লিলিপুটবাসী লজ্জাকর দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল সে কথা বলবো না। দড়ির উপর নাচানাচি করে উচ্চপদে বা তলা দিয়ে হামাগুড়ি দিয়ে সম্মানসূচক তকমা বা অন্য কোনো অনুগ্রহ লাভের বাজে রেওয়াজ প্রথম সূচনা করেন বর্তমান সম্রাটের পিতামহ। প্রজাদের মাঝে দলাদলি আর বিভক্তি যত বেড়েছে, এসব কুপ্রথা এবং রেওয়াজও ততই মাত্রা ছাড়িয়ে আজকের এই বাড়াবাড়িতে দাঁড়িয়েছে। ইতিহাসে যেমনটি পড়েছি তেমনি অন্য কিছু দেশের মতো এ রাজ্যেও অকৃতজ্ঞতাকে মারাত্মক অপরাধ বলে বিবেচনা করা হয় এবং এজন্য প্রাণদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ওদের মতে যে উপকারীর অপকার করে সে অবশ্যই মানব জাতির শত্রু, কারণ কারো প্রতি তো তার কোনো দায়বদ্ধতা নেই। অতএব এমন ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। লিলিপুট রাজ্যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য অথবা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের সংজ্ঞা সম্পূর্ণ ভিন্ন। লিলিপুটীয়দের বিশ্বাস বংশবৃদ্ধি ও বংশরক্ষার নিমিত্তে প্রাকৃতিক নিয়মেই নরনারীর মিলন হয়, যেমনটি মিলিত হয় অন্যান্য সকল প্রজাতির প্রাণী। বাবা জন্ম দিয়েছে আর মা গর্ভধারণ করে পৃথিবীতে এনেছে বলেই সন্তানের তাদের কাছে চিরঋণী হয়ে থাকতে হবে, এ ধারণায় তারা বিশ্বাসী নয়। অন্য জীবজন্তুর মতোই প্রবৃত্তির তাড়নায় নারী পুরুষ মিলিত হয়, আর সন্তানের প্রতি তাদের মায়া মমতাও জন্মে প্রকৃতির নিয়মেই। মানব জীবনের দুঃখময় দিকটার কথা বিবেচনা করলে সন্তান জন্মের ঘটনাটা তেমন কোনো মঙ্গলময় ঘটনা বলে মনে হয় না। পরস্পরের সাথে মিলিত হবার সময় পিতামাতার মাথায় এ সম্পর্কিত চিন্তা তেমন থাকে না। এরকম আরও নানা যুক্তির ভিত্তিতে তারা স্থির করেছে যে সন্তানের শিক্ষা দীক্ষার দায়িত্ব মাতা পিতার উপর তেমন বর্তায় না। সেই জন্য তারা প্রতি শহরেই শিশু পালন কেন্দ্র স্থাপন করেছে। কেবল দরিদ্র কুটিরবাসী ও শ্রমিকবর্গ ব্যতীত প্রত্যেক বাপ মাকেই একটা নির্দিষ্ট বয়সের শিশুদের ওই কেন্দ্রে পাঠাতে বাধ্য করা হয়। এই বয়সসীমা হলো 20 চন্দ্রমাস, কারণ সেই বয়সে নাকি শিশুদের কিছু জ্ঞান বুদ্ধি হয়। ছেলে ও মেয়েদের যোগ্যতার উপর ভিত্তি করে কয়েক ধরনের শিশু পালন কেন্দ্র স্থাপন করা হয়েছে। পিতামাতার সামাজিক অবস্থান এবং ছেলে মেয়েদের নিজস্ব সামর্থ্য বা ঝোঁকের উপর ভিত্তি করে তাদের উপযুক্তভাবে গড়ে তোলার জন্য দক্ষ অধ্যাপক মণ্ডলী রয়েছেন। আমি প্রথমত ছেলেদের ও পরে মেয়েদের শিক্ষাদান কেন্দ্রগুলো সম্পর্কে কিছু বলবো। অভিজাত পরিবারের ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রাশভারী অধ্যাপক এবং সহকারী শিক্ষকরা নিযুক্ত আছেন। শিশুদের খাওয়া পড়ার ব্যবস্থা আছে। সাধারণ মানের খাদ্য ও সাদাসিধে পোশাক শিশুদের দেওয়া হয়। সততা, ন্যায়পরায়ণতা, সাহস, বিনয়, দয়া, ধর্ম, দেশপ্রেম প্রভৃতি গুণগুলো আয়ত্ত করানোর লক্ষ্যে শিশুদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। খাদ্য গ্রহণ ও নিদ্রার জন্য সামান্য কিছু সময় নির্দিষ্ট আছে। এছাড়া বাদবাকি সময়ের প্রায় পুরোটাই তাদের কোনো না কোনো কাজে নিয়োজিত রাখা হয়। অবশ্য শরীরচর্চা ও চিত্ত বিনোদনের জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত আছে। 4 বছর বয়স পর্যন্ত পরিচারকরা তাদের পোশাক পরিয়ে দেয়। এরপর থেকে নিজেদের পোশাক নিজেদেরই পরতে হয়, বংশ তাদের যতই উঁচু হোক না কেন।
যেসব পরিচারিকা আছে আমাদের দেশের হিসাবে তাদের বয়স বছর 50 হবে। এরা ঘরদোর সাফ, বাসন মাজা এ জাতীয় নিচু স্তরের কাজ করে থাকে। বিদ্যার্থীদের কখনোই চাকর বাকরদের সাথে আলাপ করতে দেওয়া হয় না। অবসর সময়টা কাটানোর জন্য তারা 2-3 জন মিলে অথবা দলবদ্ধভাবে বেরিয়ে যায়। তখনও তাদের তদারকিতে কোনো না কোনো অধ্যাপক বা সহকারী শিক্ষক নিয়োজিত থাকেন। এ কারণেই আমাদের দেশের শিশুদের মতো শৈশব অবস্থায় ওদের মনে মূঢ়তা বা পাপাচারের ছাপ পড়ার সম্ভাবনা থাকে না। বাবা মা বছরে 2 বার তাদের সন্তানদের সাথে সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাৎকালের সময়সীমা সর্বোচ্চ 1 ঘন্টা। সাক্ষাতের প্রারম্ভে এবং বিদায়কালে পিতামাতা সন্তানকে চুম্বন করতে পারেন, তবে সন্তানের জন্য তারা কোনো খেলনা বা মন্ডা মিঠাই আনতে পারবেন না। এমনকি তারা যেন বাচ্চাদের সাথে কানাকানি না করেন অথবা বেশি সোহাগ না দেখান তার দিকে নজর রাখার জন্য একজন অধ্যাপক ঠায় দাঁড়িয়ে থাকেন। সন্তানের শিক্ষা ও বিনোদনের যাবতীয় খরচ পরিবারকেই বহন করতে হয়। টাকা বকেয়া থাকলে রাজকর্মচারীরা সেটা আদায় করে আনেন। সাধারণ নাগরিক, ব্যবসায়ী, পেশাজীবী ও হস্তশিল্পীদের পুত্র সন্তানদের শিক্ষাদানের জন্য পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু যেসব ছাত্র কোনো নির্দিষ্ট পেশা বা ব্যবসায় ঢুকতে ইচ্ছুক তাদের 7 বছর বয়স হলেই শিক্ষানবিশি করতে দেওয়া হয়। ওদিকে অভিজাত পরিবারের পুত্র সন্তানদের 15 বছর বয়স পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানেই রাখা হয়, অর্থাৎ আমাদের 21 বছর বয়সের সমান পর্যন্ত। তবে শেষ 3 বছর নিয়মকানুনের বেড়াজাল আস্তে আস্তে শিথিল করা হয়। মেয়েদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অভিজাত পরিবারের মেয়েদের অনেকটা ছেলেদের মতো করেই শিক্ষা দেওয়া হয়, তবে তাদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য শিক্ষিত আয়া রয়েছে। 5 বছর বয়স পর্যন্ত জামা কাপড় আয়ারাই পরিয়ে দেয়। এ সময়ে একজন অধ্যাপক কিংবা সহকারী শিক্ষক উপস্থিত থাকেন। তারপর থেকে মেয়েরা নিজেরাই পোশাক পরে। যদি কখনো দেখা যায় কোনো আয়া মেয়েদের কাছে কোনো ভীতিকর বা বাজে বিষয়ের গল্প বলে অথবা আমাদের দেশের দাসীরা সাধারণত যেসব পাপাচার করে থাকে সেরকম কিছু করে মেয়েদের আনন্দদানের চেষ্টা করে, তাহলে ওই আয়াটিকে ধোলাই দিতে দিতে পুরো শহরটা 3 বার প্রদক্ষিণ করানো হয়। 1 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং দেশের সবচেয়ে নির্জন অঞ্চলে চিরনির্বাসন দেওয়া হয়। এভাবে তরুণদের মতো তরুণীরাও সাহসী হতে শেখে আর নির্বোধ হতে লজ্জাবোধ করে। শোভনীয়তা আর পরিচ্ছন্নতাবোধকেই তারা সেরা অলংকার বলে মনে করে। ছেলে ও মেয়েদের শিক্ষার পদ্ধতির মাঝে আমি তেমন কোনো তফাৎ খুঁজে পাইনি, তবে মেয়েদের ব্যায়ামগুলো ছিল তুলনামূলকভাবে হালকা ধরনের। ঘর গেরস্থালির সম্বন্ধে কিছু নির্দেশনা তাদের দেওয়া হয়, সেই জন্য বিদ্যার ক্ষেত্র কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। লিলিপুটরা বলে অভিজাতদের স্ত্রীকে হতে হবে ধীর স্থির বুদ্ধিমতী। পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতা তার থাকতে হবে, কারণ যৌবন তো চিরস্থায়ী নয়। 12 বছর বয়সকে ওরা বিয়ের উপযুক্ত বয়স বলে মনে করে, আর এই বয়সে উপনীত হলে বাপ মা কিংবা অভিভাবক মেয়েটিকে স্কুল থেকে বাড়ি নিয়ে যান। বিদায়কালে তারা অধ্যাপকদের প্রতি সুগভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায় নেবার সময় মেয়েটি ও তার বান্ধবীরা বেশ কান্নাকাটি করে। সাধারণ পরিবারের মেয়েদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেখানে শিক্ষার্থীদের মেয়েদের উপযোগী সব রকম কাজ শেখানো হয়। যারা কোনো বৃত্তিমূলক কাজে শিক্ষানবিশি করবে তাদের 7 বছর বয়সে ছেড়ে দেওয়া হয়। বাকি মেয়েদের 11 বছর অবধি রাখা হয়। যেসব অসচ্ছল পরিবার সন্তানদের শিশুপালন কেন্দ্রে পাঠিয়েছে তাদেরও মাসিক আয়ের কিছু অংশ কেন্দ্র তত্ত্বাবধায়কের নিকট জমা দিতে হয়। এ টাকা অবশ্য ওদের ছেলে মেয়েদের জন্যই তোলা থাকে।
তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পাওনাটুকু শোধ করতে হয়। অবশ্য সে টাকার অঙ্ক অতি ক্ষুদ্র। অতএব সব পিতামাতাই সীমিত পরিমাণ অর্থ ব্যয়ে আইনত বাধ্য থাকেন। লিলিপুটরা মনে করে মানুষ নিজের আদিম ক্ষুধা মেটাতে গিয়ে সন্তানের জন্ম দেবে আর তাদের ভরণ পোষণের ভারটি পড়বে পুরো জাতির উপর। এর চেয়ে বড় অন্যায় আর কিছু হতে পারে না। গণ্যমান্য ও অবস্থাপন্ন লোকদের জন্য নিয়মটা একটু অন্যরকম। তাদের অঙ্গীকার করতে হয় যে যার যার পদমর্যাদা অনুযায়ী প্রত্যেক সন্তানের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকার যোগান দেবেন। এসব তহবিল খুব নিখুঁত এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করা হয়। কুটিরবাসী এবং শ্রমিকেরা সন্তানদের গৃহেই লালন পালন করে। তাদের কাজ শুধু চাষাবাদ ও ফসল রোপণ করা। সেজন্য তাদের শিক্ষার ব্যাপারটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গৌণ। তবে এ শ্রেণীর লোকদের মাঝে যারা বৃদ্ধ এবং অসুস্থ তাদেরকে হাসপাতাল থেকে চিকিৎসা সুবিধা দেওয়া হয়, কারণ ওই দেশে ভিক্ষাবৃত্তির কোনো স্থান নেই। এখন একটু প্রসঙ্গ পাল্টানো যাক। ওই দেশে আমি ছিলাম সর্বমোট 9 মাস 13 দিন। ওখানে আমি কিভাবে দিন কাটালাম আর আমার গৃহস্থালির ব্যবস্থা কেমন ছিল তার বর্ণনা দিলে কৌতূহলী পাঠক হয়তো আমোদিত হবেন। কারিগরি কাজে আমার মাথাটা ভালোই খেলত। উপরন্তু প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই রাজোদ্যানের বড় বড় গাছ কেটে নিজের জন্য একটা টেবিল আর চেয়ার বানিয়ে নিয়েছিলাম। ওগুলো বেশ আরামদায়ক হয়েছিল। আমার শার্ট, বেড কভার ও টেবিলের ঢাকনা সেলাইয়ের জন্য 200 মহিলা দর্জিকে নিযুক্ত করা হয়েছিল। এজন্য ওদেশে সবচেয়ে মোটা ও শক্ত কাপড় ব্যবহার করা হয়েছিল। সে কাপড়ও অবশ্য আমাদের রেশমি কাপড়ের তুলনায় কয়েক গুণ মিহি। তাই দর্জিরা কাপড়গুলো অনেকটাই ভাঁজ করে লেপের মতো সেলাই করে নিতে বাধ্য হয়েছিল। প্রসঙ্গত বলে রাখি যে ওদের কাপড়ের থানগুলো সাধারণত 3 ফুট লম্বা এবং বহরে 3 ইঞ্চি। আমি মাটিতে শুয়ে পড়ার পর দর্জিরা আমার মাপ নিয়েছিল। একজন আমার ঘাড়ে উঠেছিল, আরেকজন দাঁড়িয়েছিল উরুর মাঝামাঝি। দুজনে একটা শক্ত রশির 2 প্রান্ত আমার শরীর বরাবর ধরেছিল। অন্য একজন একটা 1 ইঞ্চি লম্বা স্কেল দিয়ে রশির দৈর্ঘ্য মেপেছিল। তারপর ওরা কেবল আমার ডান হাতের বুড়ো আঙ্গুলের মাপ নিল। ব্যাস, মাপজোক পর্ব শেষ। কারণ ওরা হিসেব করে দেখেছে যে বুড়ো আঙ্গুলের ঘেরের দ্বিগুণ হলো হাতের কবজির ঘের। একই পদ্ধতিতে তারা ঘাড় ও কোমরের মাপও বের করেছে। আমার পুরানো জামাটাকে নমুনার জন্য মাটিতে পেতে দিলাম, আর ওটাকে দেখেই তারা এমন একটা জামা বানিয়ে ফেললো যা আমার গায়ে চমৎকার ফিট করলো। পরবর্তীতে আমার অন্যান্য কাপড় চোপড় তৈরির জন্য আরও 300 দর্জিকে কাজে লাগানো হলো। এদের মাপ নেবার ধরনটি কিন্তু অন্যরকম। আমি হাঁটু গেড়ে বসলাম আর ওরা মাটি থেকে আমার গলা পর্যন্ত একটা মই লাগালো। তারপর একজন দর্জি মই বেয়ে উঠে আমার গলা থেকে পা পর্যন্ত একটা ওলন দড়ি ঝুলিয়ে দিল। এভাবে আমার কোটের ঝুল কত হবে তা নির্ণয় করা হলো। তবে কোমর আর বাহুর মাপ নিজেই দিলাম। কাপড়গুলো সেলাই করা হলো আমার বাড়িতেই, কারণ ওদের দেশের সবচেয়ে বড় ভবনেও এত কাপড় চোপড়ের স্থান সংকুলান হতো না। কাজ শেষ হলে দেখা গেল পোশাকটা ইংল্যান্ডের রমণীরা বিভিন্ন ধরনের কাপড় জোড়াতালি দিয়ে যেমন কাপড় বানায় তেমনটি হয়েছে। তবে আমার পোশাকের কাপড়গুলো একই রঙের, এই যা তফাৎ। 300 বাবুর্চি আমার রান্নাবান্নার কাজ করত। আমার বাসার আশেপাশেই ছোট ছোট অথচ আরামদায়ক কুঁড়ে ঘরে ওরা পরিবার পরিজন নিয়ে বাস করত। ওরা প্রত্যেকে আমার জন্য 2 রকম খাবার তৈরি করত। আমি 20 জন পরিচারককে হাতে করে টেবিলের উপর তুলে দিতাম। আরও 100 জন পরিচারক নিচে মাংসের থালা, মদের পিপে ও অন্যান্য পানীয় নিয়ে অপেক্ষা করত। আমরা ইংল্যান্ডে যেমন কুয়া থেকে পানি ভর্তি বালতি টেনে তুলি,
তেমনভাবে দড়ির সাহায্যে পরিচারকরা খাবারগুলো আমার চাহিদা অনুযায়ী টেবিলে তুলে নিত। আমি প্রতি গ্রাসে 1 ডিশ মাংস ও প্রতি ঢোকে 1 পিপে মদ শেষ করতাম। সে দেশের তুলনায় আমাদের দেশের খাসির মাংসের স্বাদ বেশি, তবে ওদের গরুর গোশত বাস্তবিকই চমৎকার। একদিন এত বড় এক টুকরো মাংস আমাকে পরিবেশন করা হয়েছিল যে আমি সেটাকে কেটে 3 খণ্ড করতে বাধ্য হয়েছিলাম। অবশ্য এত বড় টুকরা সচরাচর পাওয়া যেত না। দেশে যেমন আমরা ভরত পাখির ঠ্যাং চিবিয়ে খাই, সেভাবেই এখানে গরুর পা কিংবা খাসির হাড্ডি মাংস একত্রে মুখে পুরতাম। সে দৃশ্য দেখে চাকর বাকরদের চক্ষু চড়ক গাছ হয়ে যেত। এক গ্রাসে একটা করে হাঁস অথবা টার্কি শেষ করতাম। সেগুলো যে আমাদের দেশের হাঁস মুরগির তুলনায় অনেক সুস্বাদু তা স্বীকার করতেই হবে। ছোট আকারের 20-30টা পাখির মাংস একসঙ্গে ছুরির ডগায় গেঁথে আমি মুখে তুলতাম। আমার জীবনযাত্রার কাহিনী শুনে রাজামশাই, মহারানী, রাজকুমার ও রাজকুমারীদের নিয়ে আমার সঙ্গে একত্রে আহারের আনন্দ উপভোগ করতে চান। তিনি ঠিক এই শব্দগুচ্ছই ব্যবহার করেন। যথাসময়ে মহামান্য অতিথিরা এলেন। রাজবাড়ি থেকে আনা বিশেষ ধরনের চেয়ার টেবিল আগেই আমার টেবিলের উপর স্থাপন করেছিলাম। এবার ওদেরকে তুলে সেই সব চেয়ারে বসিয়ে দিলাম। আমার বিপরীত দিকে ওরা বসলেন। উল্লেখ্য, মহারাজের সাথে দেহরক্ষীরা তো ছিলই, সেই সাথে আরও ছিলেন শ্বেতদণ্ডধারী মহামান্য প্রধান কোষাধ্যক্ষ ফ্লিমন্যাপ। লক্ষ্য করলাম তিনি মাঝে মাঝেই বিরস বদনে আমার দিকে তাকাচ্ছেন। আমি অবশ্য তাকে খুব একটা আমল দিলাম না। মাতৃভূমির সম্মান বজায় রাখার জন্য এবং রাজন্যবর্গকে তাক লাগিয়ে দেওয়ার জন্য ওই দিন একটু বেশিই খেলাম। মহারাজের এ সফর ফ্লিমন্যাপকে আমার বিরুদ্ধে কান ভারী করার সুযোগ করে দিয়েছিল, এমনটি বিশ্বাস করার সঙ্গত কারণ ছিল। এই নিরানন্দ প্রকৃতির মন্ত্রীটি সবসময় গোপনে গোপনে আমার বিরোধিতা করেছেন, যদিও মুখে মুখে তিনি আমাকে একটু খাতিরই করতেন। ফ্লিমন্যাপ মহারাজার কাছে রাজকোষের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেছিলেন তাকে বাধ্য হয়ে অনেক টাকা উত্তোলন করতে হয়েছে এবং এরপর অনুহারের 9% নিচে রাজস্ব বিল চালু করা যাবে না এবং আমার থাকা খাওয়ার খরচ জোগাতে ইতোমধ্যেই মহারাজার 15 লক্ষ স্প্রাগের অধিক ব্যয় হয়েছে। ওদের বৃহত্তম স্বর্ণমুদ্রা আকারে চুমকির প্রায় সমান। অর্থাৎ প্রকারান্তরে তিনি এ পরামর্শই মহারাজকে দিতে চাচ্ছিলেন যে সুযোগ আসা মাত্রই যেন আমাকে ভাগিয়ে দেওয়া হয়। আমার জন্য এক নির্দোষ ভদ্রমহিলার নামে কিছু কলঙ্ক রটেছিল। এখন তার পক্ষ সমর্থনে আমাকে কয়েকটি কথা বলতেই হচ্ছে। কিছু দুষ্ট লোক কোষাধ্যক্ষ মহোদয়কে জানিয়েছিল যে তার স্ত্রী নাকি আমাকে ভীষণ পছন্দ করেন। এছাড়া রাজদরবারে গুজব রটেছিল যে ভদ্রমহিলা একবার নিভৃতে আমার সাথে সাক্ষাৎ করেছেন। ফলে কোষাধ্যক্ষ সাহেব আমার উপরে নাখোশ আর ঈর্ষান্বিত হয়েছিলেন। আমি শপথ করে বলছি যে এটা একেবারে নির্জলা মিথ্যা, যার কোনো ভিত্তিই নেই। ব্যাপারটা এটুকুই যে ভদ্রমহিলা নিষ্পাপ চিত্তে বন্ধুর মতো আমার সাথে মেলামেশা করেছেন। আমি স্বীকার করি যে তিনি অনেকবার আমার বাসায় এসেছেন, তবে সবসময় প্রকাশ্যেই এসেছেন এবং তখনও গাড়িতে 2-3 জন সাথী থাকত। সঙ্গীদের মাঝে তার বোন, মেয়ে অথবা কোনো পরিচিত জন থাকত। কিন্তু এরকম আসা যাওয়ার রেওয়াজ অন্যান্য অভিজাত মহিলাদের মধ্যেও ছিল। এখনও আমি আমার চাকর বাকরকে ডেকে প্রশ্ন করতে পারি, ওরা বলুক তো দেখি কখনো আমার দরজায় এমন কোনো গাড়ি ভিড়তে দেখেছে কি না যার আরোহীরা অপরিচিত। কোনো গাড়ি এলেই ভৃত্যদের একজন আমায় জানাতো। আমি তৎক্ষণাৎ দরজায় গিয়ে দাঁড়াতাম। অভিবাদন জানানোর পর আমি 2 ঘোড়া সমেত গাড়িটা আলগোছে হাতে তুলে নিতাম। 6টা ঘোড়া থাকলে কোচওয়ান সবসময় 4টাকে মুক্ত করে দিত ও টেবিলে রাখতাম। দুর্ঘটনা এড়ানোর জন্য টেবিলের উপর 4 ধারে ঘিরে 5 ইঞ্চি উঁচু বেড়া দিয়ে নিয়েছিলাম। প্রয়োজন বোধে বেড়াটা সরানো যেত।
অনেক সময়ই অতিথি বোঝাই চারটা জুড়ি গাড়িকে টেবিলে তুলে তাদের দিকে মুখ করে চেয়ারে বসতাম। যখন একদল অতিথির সাথে আলাপ করতাম তখন কোচওয়ান বাকি অতিথিদের গাড়ি করে টেবিলের অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আনত। এমন কথোপকথনে অনেকগুলো বিকাল আনন্দেই কেটেছে। কোষাধ্যক্ষ মহাশয় আর তার দুই সাগরেদ, লোক দুটোর নাম বলে ফেললাম যা পারে কৌরুকোরা, ক্লাস্ট্রিল ও ড্রুনলো, ওদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ওরা এসে প্রমাণ করুক দেখি মুখ্য সচিব রেলড্রেসাল ছাড়া আর কেউ কখনো ছদ্মবেশে আমার ঘরে এসেছে কিনা। আর আগেই বলেছি, রেলড্রেসালকে পাঠানো হয়েছিল মহামান্য সম্রাটের তরফ থেকে জরুরি বার্তার বাহক হিসেবে। এ প্রসঙ্গে আমি এত কথা বলতাম না যদি না এর সাথে এক মহিয়সী রমণীর সুনামের ব্যাপারে জড়িত থাকত। আমার নিজের মান সম্মানের কথা না হয় বাদই দিলাম, আমি নারডাক খেতাবে সম্মানিত হয়েছি, যে খেতাব কোষাধ্যক্ষ মহোদয়ের কপালে জুটেনি। কে না জানে তিনি কেবল ক্লামগ্লাম খেতাব পেয়েছেন। ইংল্যান্ডে যেমন ডিউকের চেয়ে মার্কুইস এক ধাপ নিচু, তেমনি এ খেতাব নরডাকের চেয়ে এক স্তর নিচে। অবশ্য এ কথা মানেই যে পদমর্যাদায় তার স্থান আমার উপরে। পরবর্তীকালে দৈবক্রমে আমি এসব মিথ্যা রটনার কথা জানতে পারি। কিভাবে জেনেছিলাম তা না বলাটাই ভালো হবে। এই রটনার ফলে বেশ কিছুদিন কোষাধ্যক্ষ সাহেব তার স্ত্রীকে দেখলেন কিছুটা বেজার হতেন, আর আমাকে দেখলে ততোধিক। যদিও অবশেষে ভদ্রলোকের ভুল ভেঙেছিল এবং স্ত্রীর সঙ্গে একটা মিটমাটও করে নিয়েছিলেন, তথাপি আমি তার চক্ষুশূলী হয়ে রইলাম। স্বচক্ষে দেখতে পেলাম মহারাজের কাছে আমার দাম দিন দিন কমে যাচ্ছে, কারণ তিনি তার এই প্রিয়পাত্রটি দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হচ্ছিলেন।